নীল আকাশের নিচে যেখানে পাহাড়ের চূড়াগুলো রূপলি মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমায় আর পাইন বনের শো শো শব্দে কোনো অজানা অশরীরীর দীর্ঘশ্বাস ভেসে আসে, সেখানেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রেমের কাহিনী। এটি কেবল এক সাধারণ নাপিতের বেঁচে থাকার লড়াইয়ের গল্প নয়, বরং এক মানবী আর দানবীর মধ্যবর্তী সেই ধূসর সীমান্তের আখ্যান, যেখানে ভয় আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। পাঞ্জাবের দুর্গম পাহাড়ের কোণে অবস্থিত সুলতানপুর গ্রামটি আজও হয়তো সেই অদ্ভুত স্মৃতির সাক্ষী বহন করছে। সেই পাহাড়ের নির্জন পথে একাকী পথিকের কানে আজও হয়তো প্রতিধ্বনিত হয় এক না ফুরানো প্রেমের গুঞ্জন। আসুন সেই রোমহর্ষক ও অতিপ্রাকৃত প্রেমের রাজ্যে প্রবেশ করি। বহু বছর আগের এক সোনালী সময়ের কথা। পাঞ্জাবের পাহাড়ের কোল ঘেঁষা এক নিঝুম লোকালয় ছিল সুলতানপুর। সেই গ্রাম থেকে দৃষ্টি মেললে সুদূরে কাশ্মীরের তুষার শুভ্র শৃঙ্গগুলো চোখের সামনে ভেসে উঠত। পাহাড়ি উঁচু নিচু পথের ধারে বড়জোর 40-50টি ছোট ছোট ঘর নিয়ে এই বসতি। এই গ্রামেই বাস করত রাহমাত নামের এক নাপিত। রাহমাত ছিল অত্যন্ত পরহেজগার, দয়ালু এবং সহজ সরল একজন মানুষ। তার অমায়িক ব্যবহার আর সততার কারণে গ্রামের ছোট বড় সবাই তাকে পরম শ্রদ্ধা করত। আল্লাহর রহমতের সংসারে 5টি ফুটফুটে সন্তান ছিল। তার সহধর্মিণী সাকিনা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং গুণবতী এক নারী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রহমতের ভরা যৌবনেই তার সাজানো সংসারে অন্ধকারের ছায়া নেমে আসে। কনকনে শীতের এক রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাকিনা পরপারে পাড়ি জমান। গ্রামের হেকিমের শত চেষ্টাতেও কোনো কাজ হয়নি, এমনকি তাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকুও প্রকৃতি দেয়নি। সাকিনার মৃত্যুর পর রাহমতের জগৎটা ওলটপালট হয়ে গেল। তার 3 ছেলে আর 2 মেয়ের মধ্যে বড়টির বয়স তখন মাত্র 12 বছর। মাতৃহীন সন্তানদের কথা ভেবে রাহমত নিজেই ঘরের উনুন ধরাত, আবার সন্তানদের মুখে আহার তুলে দেওয়ার জন্য বাইরে হাড় ভাঙা খাটুনি খাটত। গ্রামের মুরব্বীরা তাকে দ্বিতীয় নিকাহ করার পরামর্শ দিলেও রাহমত তার প্রয়াত স্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাতে রাজি হয়নি। কিন্তু সামান্য উপার্জনে 5 সন্তানের ভরণপোষণ করা দিন দিন অসম্ভব হয়ে উঠছিল। সুলতানপুর গ্রামটি ছিল ছোট, সেখানে প্রতিদিন কারোর চুল দাড়ি কাটার প্রয়োজন পড়ত না। তাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রহমত সিদ্ধান্ত নিল সে পাশের বড় গ্রাম নূরপুরে গিয়ে কাজ করবে। নূরপুর গ্রামটি ছিল পাহাড়ের পাদদেশে, সুলতানপুর থেকে প্রায় 6 মাইল দূরে। পাহাড়ি পথ হওয়ায় সেখানে কোনো ঘোড়া বা গরুর গাড়ি চলত না। রাহমত প্রতিদিন ফজর নামাজের পর ঘরের কাজ শেষ করে সন্তানদের পাড়া প্রতিবেশীর জিম্মায় রেখে তার সরঞ্জাম নিয়ে বনের পথ ধরে রওনা হতো। পাহাড় থেকে নিচে নেমে একটি পাহাড়ি নদী পার হয়ে আরও 2 মাইল ঘন জঙ্গল পেরোলে তবেই নূরপুরে পৌঁছানো যেত। পরিশ্রম হলেও নতুন গ্রামে কাজ শুরু করার পর রাহমতের হাতে কিছু বাড়তি পয়সা আসতে শুরু করল। এভাবে মাস 5 কেটে যাওয়ার পর এক গধূলি বেলায় এক অদ্ভুত ঘটনা ঘটল। কাজ সেরে ফেরার পথে নদী পার হয়ে বনের ভেতর দিয়ে আসার সময় রহমতের নজর গেল এক বিশাল প্রাচীন গাছের দিকে। সে বিস্ময়ে থমকে দাঁড়াল। দেখল গাছের একটি নিচু ডালে বসে আছে এক অপরূপা সুন্দরী তরুণী। তার কাজল কালো চোখ দুটি রহমতের দিকে এক অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। রহমত ভয় পেয়ে দ্রুত পা চালাতে শুরু করলে পেছন থেকে এক গম্ভীর অথচ সুমিষ্ট কণ্ঠে ডাক এলো, রহমত, একটু দাঁড়াও। অনিচ্ছা সত্ত্বেও রহমত থামল। সেই নারী বিদ্যুৎ বেগে গাছ থেকে নেমে তার সামনে এসে দাঁড়াল। রহমত ভয় ভয়ে জিজ্ঞেস করল, বিবি, আপনি কে? আমার থেকে কি চান? নারীটি স্মিত হেসে জানাল তার নাম জোবেদা এবং সে পাশের গুলশানাবাদ নামক এক গ্রামে থাকে। রহমত মনে মনে অবাক হল, কারণ এই তল্লাটে গুলশানাবাদ বলে কোনো গ্রামের অস্তিত্বের কথা সে কখনো শোনেনি। জোবেদা হাসিমুখে বলল যে গ্রামটি কাছেই, তবে মানুষ সহজে তার সন্ধান পায় না। সে আরও জানাল যে সে প্রতিদিন রহমতকে এই পথে যাতায়াত করতে দেখে এবং তার প্রেমে মজেছে। রহমত তার সন্তানদের কথা বলে তাড়াহুড়ো করে সেখান থেকে প্রস্থান করল।
পরবর্তী কয়েকদিন শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রহমত একটি লণ্ঠন সাথে রাখা শুরু করল। পঞ্চম দিনে ঠিক সেই একই স্থানে আবার জোবেদার সাথে দেখা হলো। লণ্ঠনের ম্লান আলোয় জোবেদাকে আজ মানুষের চেয়ে বেশি মায়াবী আর কিছুটা ভয়ঙ্কর লাগছিল। জোবেদা সরাসরি রহমতকে বিয়ের প্রস্তাব দিল। রহমত আমতা করে বলল যে তার 5 সন্তানের লালন পালন করাই দায়, সেখানে আবার নতুন করে সংসার করা তার পক্ষে সম্ভব নয়। জোবেদা তাকে চিন্তা করার সময় দিয়ে মুহূর্তের মধ্যে গাছের আড়ালে ভোজবাজির মতো মিলিয়ে গেল। পরের দিন নূরপুরের এক অভিজ্ঞ বৃদ্ধ ইসমাইল মিয়ার কাছে রহমত সব ঘটনা খুলে বলল। ইসমাইল মিয়া চমকে উঠে বললেন, রহমত, গুলশানাবাদ বলে কোনো মানুষের গ্রাম নেই, তুমি নির্ঘাত কোনো জিনের খপ্পরে পড়েছ। তিনি রহমতকে সাবধান করে দিয়ে বললেন, আজ যদি তার সাথে দেখা হয় তবে তার চোখের দিকে তাকাবে, দেখবে সে পলক ফেলে কিনা, আর যেভাবেই হোক তার পায়ের পাতার অবস্থানটা লক্ষ্য করবে। সন্ধ্যায় ফেরার পথে আবার সেই রহস্যময়ী জোবেদার দেখা মিলল। রহমত খেয়াল করল জোবেদা পলকহীনভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখে এক অলৌকিক জ্যোতি। তার লম্বা ঘাগরা বা লেহেঙ্গার নিচে পা দুটো ঢাকা ছিল। রহমত এক ফোন দিয়ে আটল। সে বলল, তোমার জন্য একজোড়া রূপোর মল এনেছি, কিন্তু ব্যাগে খুঁজে পাচ্ছি না। খুশিতে আত্মহারা হয়ে জোবেদা যখন তার লেহেঙ্গা সামান্য উপরে তুলল, রহমত আতঙ্কে শিউরে উঠল। সে দেখল জোবেদার পা দুটো পেছন দিকে ঘোরানো। সে তখন কোনো মতে দোকানের বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে এলো। পরের দিন ইসমাইল মিয়া নিশ্চিত করলেন যে জোবেদা কোনো মানুষ নয়, সে এক প্রেতাত্মা বা জিন বংশীয় কেউ। তিনি রহমতকে বাঁচার এক গোপন কৌশল বাতলে দিলেন। তিনি বললেন, যদি তুমি কোনোভাবে তার মাথার একগোছা চুল কেটে নিয়ে নিজের কবজায় রাখতে পারো তবে সে তোমার অনুগত হয়ে যাবে এবং তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই সন্ধ্যায় রহমত অত্যন্ত সাহসের সাথে জোবেদার কাছে গেল। যখন জোবেদা পায়ের মলের জন্য সামনের দিকে ঝুঁকল, রহমত ঝটপট তার ধারালো কাঁচি দিয়ে জোবেদার মাথার একগোছা চুল কেটে নিল। মুহূর্তেই জোবেদা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে আর্তনাদ করে উঠল, কিন্তু চুল হারা নয়, সে তার সমস্ত শক্তি হারিয়ে রহমতের দাসে পরিণত হল। জোবেদা কান্নাকাটি করে রহমতকে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সাথে ছলনা করলে। তবে সে রহমতের সাথে তার বাড়িতে থাকতে রাজি হলো এই শর্তে যে সে সন্তানদের কখনো ভয় দেখাবে না এবং তার উল্টো পায়ের রহস্য কাউকে বলবে না। রহমত সেই চুলগুলো একটি মাটির পাত্রে ভরে ঘরের দেয়ালের কোণে মাটির নিচে পুঁতে রাখল, বিচ্ছেদ ও অলৌকিক উপহার। রহমত বাড়িতে সন্তানদের জানালো যে এই নারী তাদের নতুন মা। জোবেদা নিপুণভাবে ঘরদোর গোছাতে শুরু করল এবং সন্তানদের পরম মমতায় আগলে রাখল। মজার ব্যাপার হলো, জোবেদা কেবল রহমত আর তার সন্তানদের কাছেই দৃশ্যমান ছিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত রহমতের ছন্ন ছাড়া ঘরটা কীভাবে জাদুকরীভাবে পরিষ্কার আর গোছানো থাকে। একদিন প্রতিবেশিনী এক মহিলা জানালা দিয়ে উকি দিতে গিয়ে দেখেন জোবেদা উল্টো পায়ে শূন্যে ভেসে সবজি কাটছে। ওই মহিলা ভয়ে জ্ঞান হারালেন এবং মুহূর্তেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রহমতের ঘরে এক ভূতনি বা জিন বাস করছে। বহু বছর সুখে শান্তিতে কাটার পর একদিন রহমতের ছোট ছেলে খেলতে খেলতে দেয়ালের কোণের সেই মাটির পাত্রটি খুঁড়ে বের করে ফেলে। পাত্রটি খোলা মাত্রই জোবেদা তার নিজের সেই চুলের গোছা ফিরে পায়। চুলগুলো হাতে পাওয়া মাত্রই সে আগুনের চুলোয় তা পুড়িয়ে ফেলে এবং নিজের হারানো শক্তি ফিরে পায়। সে রহমতের সামনে এসে দাঁড়ালো এবং বলল, রহমত, আমি আজ মুক্ত, আমার নিজের জগতে ফিরে যাওয়ার সময় হয়েছে। তবে তোমার সাথে কাটানো এই বছরগুলো আমার জীবনের সেরা সময় ছিল। যাওয়ার আগে জোবেদা রহমতের প্রতি তার গভীর ভালোবাসার নিদর্শন হিসেবে সেই মাটির পাত্রটি সোনার মোহরে পূর্ণ করে দিয়ে গেল। সে চায় না তার অবর্তমানে রহমত আর তার সন্তানরা কোনো অভাবে থাকুক। গ্রামের মানুষের নানা কটু কথা আর জিনের বাড়ি অপবাদ থেকে বাঁচতে রহমত সেই সোনার মোহর নিয়ে সপরিবারে শহরে চলে গেল। সেখানে সন্তানদের সুশিক্ষায় বড় করে তুলল এবং বাকি জীবনটা এক অলৌকিক প্রেমের স্মৃতি বুকে নিয়ে শান্তিতে কাটালো।